পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা চলছে। বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতি। দেবী বিদায়ের দিন সিঁদুর খেলায় মেতে উঠেছেন ভক্তরা। মায়ের কাছে শেষ মুহূর্তে প্রার্থনা যেন আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারি। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে তেমন আশাবাদী সামনের বছর মা আবার আসবে। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব। পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইভেন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। বাধা টপকে গাজার জলসীমায় ঢুকেছে সমুদ ফ্লোটিলার একটি ত্রাণবাহী জাহাজ। বাকিগুলো ঠেকাতে বেপরোয়া ইসরায়েল। 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মী আটক। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। স্বাভাবিক হয়ে আসছে জেলার পরিস্থিতি। সদর ও গুইমারায় 144 ধারা বহাল। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ব্যাহত যান চলাচল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ। বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হয় পুজোর আনুষ্ঠানিকতা। এরপর মণ্ডপে মণ্ডপে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দুপুরের পর আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে দেবেন প্রতিমা বিসর্জন। সকালে দেবীর চরণে অঞ্জলি দিয়ে রোগ শোক ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বিজয়া দশমীর পূজার আচার। সকাল থেকে ঢাক ও কাশের তালে শুরু হয় বিহিত পূজা। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় সকাল থেকেই ভক্ত মনে মহামায়ার বিদায়ের সুর। বিকেলে বিসর্জনের মাধ্যমে মর্তে কন্যা রূপে আসা উমা ফিরে যাবেন কৈলাসে। 5 দিন ব্যাপী শারদীয় উৎসব, তাই অশ্রুসিক্ত নয়নে দেবীকে শেষ বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। মাকে আমরা মেয়ের মতোই দেখি। মা বাবার বাড়ি আসে 5 দিন পর চলে যায়। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে তেমন আশাবাদী সামনের বছর মা আবার আসবে। আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারি, এটাই মার কাছে বারবারই প্রার্থনা করছি। দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। আর আজ তো অশুভ শক্তির বিনাশ হয়েছিল, এই জন্য বিজয় উল্লাস আছে, তাই মন খারাপের থেকে আনন্দই বেশি হচ্ছে। সহকর্মীদের কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সিঁদুর খেলার কথা বলছিলাম, সিঁদুর খেলা সহ সব আনুষ্ঠানিকতা কি শেষ হয়ে গেছে? নিশ্চয়ই বিসর্জনের প্রস্তুতি চলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তাজনীন, সিঁদুর খেলার যেই মূল আকর্ষণ সেটি কিছুক্ষণ আগে চলছিল। বেশ আড়ম্বরে ধুমধাম করে সবাই আনন্দ করছিলেন এবং সিঁদুর খেলছিলেন। একই সঙ্গে ঢাকের তালে, গানের তালে সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। মাত্র কিছুক্ষণ হয়েছে সেই উচ্ছ্বাসের পর্বটি সমাপ্ত হয়েছে। আগামী বছর আবারও আমরা দেখতে পাবো সেই উচ্ছ্বাসের আমেজ। তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপে এখনও দেবী দুর্গাকে বরণ করছেন কেউ কেউ, কারণ অনেক দীর্ঘ লাইন ছিল ভক্তদের। আমরা দেখেছি যখন দর্পণ বিসর্জন এবং ঘট বিসর্জন হয়েছে, তারপরে তো মূলত দেবীর আনুষ্ঠানিকভাবে বিসর্জন হয়ে যায়, কারণ ঢাকেশ্বরীর কেন্দ্রীয় পূজা মণ্ডপ যেটি, এই দেবী আসলে স্থায়ী দেবী, এই দেবীকে বিসর্জন দেওয়া হয় না, অর্থাৎ এই প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় না। ফলে দর্পণে দেবীর প্রতিবিম্ব নিয়ে মন্ত্রপুত সেই দর্পণ বিসর্জন দেওয়া হয়। এর মাধ্যমে বিশ্বাস করা হয় যে দেবীর বিসর্জন সম্পন্ন হলো। বিসর্জনের পরেই আসলে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে তাকে মিষ্টিমুখ করিয়ে যারা ভক্তরা আছেন তারা বরণ করে নেন দেবীকে আবারও নতুন করে। এর মাধ্যমে আসলে আবারও দেবীর
দেবী যে পরের বছর আবারও আসবেন, সেই আগমনের বার্তা আবারও আসে, সেই প্রত্যাশা থেকে আসলে এই সিঁদুর খেলার এবং যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় বরণের পরপরই। তবে বরণের যে দীর্ঘ লাইন ছিল, সেই লাইন এখনো অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন দেবীকে বরণের জন্য। ফলে বরণের পর্বটি চলছে এবং এটি আরো বেশ কিছুক্ষণ ধরেই চলবে মনে হচ্ছে। এবং এর পরে আসলে বিকেল 3টা নাগাদ কলাবউকে নিয়ে এখান থেকে বিজয়ী যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি শুরু হবে। কারণ যেমনটি প্রথমেই বললাম যে সাধারণত যে মণ্ডপগুলো হয়, সেই মণ্ডপগুলোতে বিসর্জনের জন্য প্রতিমাকে নিয়ে যাওয়া হয় এবং এরপর তাকে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। তবে এই মণ্ডপে যেহেতু দেবী স্থায়ী দেবী, ফলে তাকে এই প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে না, দর্পণ বিসর্জনের মাধ্যমে সেই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন কলাবউকে নিয়ে যাওয়া হবে বিকেল 3টায়, শোভাযাত্রার মাধ্যমে কলাবউকে বিসর্জনের যেই প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। এখন পর্যন্ত যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব আনন্দঘন পরিবেশে উদযাপন করছেন দুর্গাপূজা। এবং একদম শুরু থেকে যেমনটি আমরা দেখেছিলাম যে সবাই বেশ উচ্ছ্বসিত ছিল পূজার আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি দেখে। একদম সকাল থেকে বিহিত পূজা হয়েছে, এরপর চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, অঞ্জলি, এরপরেই আসলে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বলা চলে এখন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ, এখন শুধুমাত্র বিসর্জনের প্রস্তুতি। যুক্ত অর্চনা, ধন্যবাদ ঐশী। রাজধানীর বাইরেও নানা আচারে শেষ হচ্ছে বিজয়া দশমী। এখন চলছে বিসর্জনের প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিকেলে বিসর্জনের মাধ্যমে মর্তে কন্যা রূপে আসা উমা ফিরে যাবেন কৈলাসে। 5 দিন ব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও 1টি বছর। বিদায়ের আগে সকল অশুভ শক্তির বিনাশে প্রার্থনা সবার কণ্ঠে। বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষণ সিঁদুর খেলা। তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন পুণ্যার্থীরা। দিনের শুরুতে ঘট ও দর্পণ বিসর্জন করেন ভক্ত অনুরাগীরা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা গজে চড়ে এসেছিলেন স্বর্গলোক থেকে, মর্তলোক থেকে ফিরবেন দোলা বা পালকিতে চড়ে। অনেক খারাপ লাগছে, কারণ 5 দিন অনেক আনন্দে আমরা কেটেছি। দুর্গাপূজা মানে দুর্গতি নাশিনী, সবার জন্য দুর্গতি নাশ করে, সেটাই আমরা প্রার্থনা করেছি। আমরা চাই দেশের সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। আমরা অনেক নির্বিঘ্নে আমরা পূজাটা করতে পেরেছি এবং মায়ের কাছে বলেছি যেন পুরা বিশ্ব শান্তি যেন বিরাজ করে। শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবেই কাটিয়েছে, তো আশা করি মায়ের কৃপায় আগামী বছরও আমরা এরকম শান্তিপূর্ণভাবে মায়ের নবমী দশমী পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা কাটাতে পারবো। আবারও সহকর্মীদের সঙ্গে কথা বলবো। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে বিসর্জন কখন হবে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? তাজদিন, সকাল থেকে আমরা যেটি দেখেছি যে মণ্ডপে মণ্ডপে মূলত যে মূল যে আকর্ষণ দশমী সেটি হচ্ছে যে সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলাও আসলে এখন পর্যন্ত চলছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের মণিপুরি রাজবাড়ি মণ্ডপে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা পুণ্যার্থীরা আছেন তারা এখন আসলে সিঁদুর খেলায় ব্যস্ত। বিশেষ করে যারা আসলে বিবাহিত নারীরা আছেন তারা স্বামীর কল্যাণ এবং আসলে কামনা করেই মূলত এই যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলায় অংশ নিয়ে থাকেন। আর বিকেল 4টায় সিলেটের ঐতিহাসিক যে চাঁদনী ঘাট, সেখানে আসলে দেবী নিরঞ্জনের যে আয়োজন সেটি করা হয়েছে। 4টা থেকেই মূলত দেবী নিরঞ্জন সেখানে শুরু হবে। এর আগে এই মুহূর্তে আসলে এখন প্রস্তুতি চলছে। বিশেষ করে আমরা দেখেছি যে পুলিশেরও আসলে একটি প্রস্তুতি চলছে, কারণ যে সড়ক দিয়ে দেবী নিরঞ্জন বা প্রতিমাগুলো যাবে সেখানে যাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকে সেজন্য পুলিশের প্রস্তুতি চলছে। পাশাপাশি যারা আয়োজকরা আছেন তারাও আসলে দেবী প্রতিমা বিসর্জন করার জন্য যে প্রস্তুতিটুকু, সেই প্রস্তুতির কাজগুলোই মণ্ডপে মণ্ডপে চলছে। ফলে এখন কিন্তু মণ্ডপগুলোতে শুধুই আসলে বিষাদের ছায়া, এবং যেহেতু মা এসেছিলেন এবং তিনি আবার কৈলাসে ফিরে যাচ্ছেন, যে আনন্দ সুখ উল্লাস নিয়ে আসলে এই কয়েকটা দিন সনাতন ধর্মাবলম্বীরা তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে কাটিয়েছেন, আজ সেই আনন্দের অবসান হতে চলেছে। যদিও তারা বলছেন যে এই বিদায়, সেই বিদায়ের মধ্য দিয়ে আসলে আবারও যে মা আসবেন সেটি সূচনা হতে যাচ্ছে। ফলে একদিকে যেমন মন খারাপ, অন্যদিকে আবার নতুন বছরে আবারও মা আসবেন, সেজন্য তাদের মধ্যেও আসলে আবারও আসলে সেই উৎসাহটুকু আসলে এখন পর্যন্ত শুরু হচ্ছে। পাশাপাশি তারা বলেছেন যে
তারা প্রার্থনা করেছেন এবার যাতে আগামীতে পুরো বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, বিশ্বের যে যত ধরনের আসলে অশান্তি রয়েছে পৃথিবীর জুড়ে, যে ধরনের আসলে নানা ধরনের যুদ্ধবিগ্রহ লেগে আছে সেগুলো থেকে বিশ্ব যাতে মুক্তি পায়, বিশ্ব যাতে শান্তির হয় সেই প্রত্যাশাটুকু তারা করেছেন। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে 4 দিন আসলে আজ 5ম দিন অর্থাৎ শেষ দিন এই দুর্গা উৎসবের, সেই প্রতিটা দিনেই তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন একদম আজকের শেষ পর্যন্ত অর্থাৎ বিসর্জনের শেষ পর্যন্ত এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে সেভাবেই থাকে সেই প্রত্যাশাটুকুই তারা আসলে করছেন। এবং আমরা দেখছি যে শেষবারের মতো আসলে তারা যে দেবীর কাছে আসলে তাদের যে প্রার্থনাটুকু সুখ শান্তি পরিবারের আনন্দ সেই প্রত্যাশাটুকু আসলে তারা করছেন, সেগুলোই আমরা আসলে দেখেছি। এবং ছোট শিশু থেকে শুরু করে তাদের অভিভাবকরা পিতামাতা প্রত্যেকেই এসেছেন শেষবারের মতো আরেকবার আসলে দেবীকে দেখতে, মাকে দেখতে, কারণ মা যেহেতু আবার চলে যাচ্ছেন কৈলাসে, সেই শেষ দেখাটুকুই তারা আসলে দেখে যাচ্ছেন। পুণ্যার্থীরা যারা রয়েছেন শেষ প্রার্থনাটুকু তারা করছেন এবং প্রার্থনায় নিজের পারিবারিক সুখ শান্তির পাশাপাশি তারা দেশ এবং বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করছেন। তাজদিন। ধন্যবাদ নাবিল। এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহীর কি অবস্থা? পূজা মণ্ডপে জড়ো হওয়া যারা ভক্তরা আছেন তারা কি বলছেন? এখন কি আনুষ্ঠানিকতা চলছে? তাসনিন, বিদায়ের সুর বাজছে বলা যায়, কারণ সকাল থেকে বিহিত পূজার মাধ্যমে যে দশমী পূজা সেটি শিশুর শেষে অঞ্জলি প্রদান শেষে সিঁদুর খেলা হয়েছে। এবং এখন আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো প্রতিমা বিসর্জন নেওয়ার জন্য যে কার্যক্রম সেটি মূলত চলছে মণ্ডপে মণ্ডপে। এবং বলা যায় যে এই সকাল থেকে আমি রাজশাহীর যে মণ্ডপগুলো রয়েছে সেখানে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন আজ, এবং এই আজকে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই শারদীয় দুর্গোৎসব। সকালে দশমী বিহিত পূজার যে অঞ্জলি দান এবং দেবীর চরণে সিঁদুর দানের মধ্য দিয়ে যে এই দশমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল। পরে দেবীর পায়ে সিঁদুর নিয়ে নারীদের সিঁদুর খেলা সেটি অনুষ্ঠিত হয়েছে সকাল 10টার পরে। রাজশাহীর মোট 103টি মণ্ডপে রাজশাহী নগরের সেই মণ্ডপগুলোতে আমি কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেছি, রাজশাহীর সাগরপাড়া এবং রাজশাহীর এই কয়েকটি এলাকাতে। সেখানে যেমনটি দেখেছি মণ্ডপে বিশেষ আরাধনায় এই আগামী সময়ের জন্য দেশ এবং জাতি বিশ্বের শান্তি কামনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং যারা বিবাহিত নারীরা রয়েছেন তারা তাদের স্বামী সংসারের মঙ্গল, শিক্ষার্থীরা তাদের পড়াশোনার মঙ্গল এবং সকলেই দেশ জাতির মঙ্গল কামনা করে দেশে যেন শান্তি বিরাজ করে এবং মা দেবী দুর্গা তিনি যেন দেশে শান্তি ফিরিয়ে আনেন, সকলের শান্তি কামনা করেই কিন্তু দশমীর পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। এবং রাজশাহী মহানগরীর যে পদ্মা নদীর মোট 3টি ঘাটে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সেখানে রাত পর্যন্ত কিন্তু প্রতিমা বিসর্জন চলবে। তাজনিন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর বলেন, 2-1টি ঘটনা ছাড়া সকলে মিলেমিশে সফলভাবে পূজার আয়োজন করতে পেরেছে। সর্বোচ্চ চেষ্টার ফলেই এমন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। একটা দুটো ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা 10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন ও বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর ঐতিহাসিক, স্মরণীয় ও সফল বলে মনে করে সরকার। যমুনা টেলিভিশনকে প্রেস সচিব বলেছেন, বিশ্ব নেতাদের নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যত অসম্ভবই মনে হোক না কেন, এই সফরে 60টির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন তিনি। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সহ বিনিয়োগ বাড়াতেও আয়োজন ছিল এই সফরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকার প্রধান হিসেবে এটিই ডক্টর ইউনূসের শেষ জাতিসংঘ মিশন। কেমন হলো সেই সফর? বড় পার্টিগুলো তারা এখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ, এই পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। সফলতার পেছনে গণতান্ত্রিক পরিবর্তনের বার্তা, গণঅভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কার, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তার আশ্বাস ও রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা পাওয়াকে বড় কারণ বলে মনে করেন প্রেস সচিব। এডুকেশন খরচ, তাদের ফুডের জন্য যে স্টাইপেন্ড দেয়, আপনি জানেন খুবই যৎসামান্য দেয়, $10-12 মতো। তো এগুলোকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে একটা স্টেডি অ্যামাউন্ট তাদের জন্য খরচ করতে হয়। এই প্লেসটা ইদানিং এটা একটা সেটব্যাকের সম্মুখীন হয়েছে, বাট আমরা এই কনফারেন্সের মাধ্যমে এই প্লেসটা নতুন করে কমিটমেন্টটা পেয়েছি। সরকারে না থাকা 6 শীর্ষ রাজনীতিক ছিলেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী। এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছে বলেও জানান শফিকুল আলম। যে অভূতপূর্ব যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করার দরকার ছিল, এই রিফর্ম, ইলেকশনের জন্য প্রিপারেশন এবং ট্রায়ালের জন্য যে কাজ করেছে, সে কাজগুলো করার একসাথে চলছে এবং সাথে সাথে তারা যে দেশটা যে এখন ডেমোক্রেসিতে উত্তরণ করার জন্য রেডি, যে নতুন একটা পলিটিক্যাল পার্টির কাছে যে তার ক্ষমতা হস্তান্তরের জন্য রেডি, সেই মেসেজটা উনি দিতে চেয়েছিলেন। প্রত্যাশা নানা সংকট থাকলেও বাংলাদেশ যে এগুচ্ছে সেই ধারণাও বিশ্ববাসী পেয়েছে ডক্টর ইউনূসের জাতিসংঘ মিশন থেকে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, রোহিঙ্গা সম্মেলন আর প্রবাসীদের বিনিয়োগের আশ্বাস সহ নানান ধরনের সমীকরণ মিলেছে এবারের জাতিসংঘের এই অধিবেশন থেকে বাংলাদেশের জন্য। ফলে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে এই সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তাই তো এরই ধারাবাহিকতা বাংলাদেশেও বহমান রাখতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নভেম্বর নাকি ডিসেম্বর, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন আলোচনার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির জানালেন, অচিরেই ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিজেই জানাবেন তারেক রহমান। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে দাবি দাওয়া নিয়ে পরবর্তী সংসদে যাওয়ার পরামর্শ দেন। জাতিসংঘের 11 দিনের সফর শেষে ডক্টর ইউনূসের সাথে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেও তো বলেছেন। পরে তিনি কথা বলেন আগামী নির্বাচন ঘিরে শঙ্কা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। দিনক্ষণ তো উনি যখন আসবেন উনি জানাবেন, তখন দলও জানাবে আপনাদেরকে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় জনগণ তাদের রুখে দিবে। যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য
বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন, সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। এ সময় পাহাড়ে কাদের মদদে অশান্তি সৃষ্টি হয়েছিল তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের সব বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। উপত্যকার পথে এগিয়ে চলেছে আরও ২২টি ত্রাণবাহী নৌজাহাজ। মধ্যরাত থেকে এ পর্যন্ত বহরের কমপক্ষে ২১টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটা থানবার্গ সহ ৩৭ দেশের ২ শতাধিক মানবাধিকার কর্মীকে। গাজামুখী নৌযানগুলোর পথ আটকাতে এখনও জল কামান থেকে পানি ছোঁড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করছে ইসরায়েলি বাহিনী। সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। গাজামুখী সুমুদ ফ্লোটিলার যাত্রা রোধে একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব বাধা উপেক্ষা করে এখনও ত্রাণ নিয়ে উপত্যকার পথে অন্তত ২৩টি জাহাজ। লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী গাজার জলসীমায় প্রবেশ করেছে নৌযান মিকেনো। ইসরায়েলের হুমকি, যুদ্ধজাহাজ নিয়ে তাড়া, হামলা সহ সব প্রতিকূলতা পেরিয়ে যখন গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা, তখন থেকে আবার শুরু হয় আগ্রাসন। বুধবার মধ্যরাতে ঘিরে ফেলা হয় মানবাধিকার কর্মীদের বেশ কয়েকটি জাহাজ। এখন পর্যন্ত অন্তত ২১টি নৌযান জব্দের খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। আটককৃত নৌযানগুলো হল দেরিয়াসিন, হুগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্র্যান্ডে ব্লু। বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম রাতে জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বেশ কয়েকটি নৌযান। একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। আমরা কনসিয়েন্সে আছি, এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, আটকের পর ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে জাহাজগুলো। ৪৪ দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা গত কয়েক সপ্তাহে বারবারই ইসরায়েলের বাধার মুখে পড়েছে। এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল। সে সময় গাজা থেকে ১১০ নটিক্যাল মাইল দূরে থেমেছিল ম্যাডলিনের যাত্রা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দা সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতে রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি ও তিউনিশিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশগুলো। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমন পীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে, এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা।
আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। এর আগে সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করে কলম্বিয়া। একই সাথে বাতিল করা হয় তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি। বিবৃতিতে নিন্দা জানায় মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। ১৪৪ ধারা ভঙ্গ ও হামলা ভাঙচুরের ঘটনায় গতরাতে সদর থানায় একটি মামলা হয়। এতে অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা ২টি মামলা করে পুলিশ। আসামি অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন। এছাড়া মারমা কিশোরী ধর্ষণের অভিযোগের ঘটনায় মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যদিও সদর ও গুইমারায় এখনও ১৪৪ ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে মানুষ ও যান চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট, সাজেকেও যাচ্ছেন পর্যটকরা। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্টে চলছে তল্লাশি। মারমা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। 3টা মামলার বাদী পুলিশ বাদীর বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগতভাবে, তারা যদি আমাদের থানায় আসে মামলা দেয়, আমরা মামলা নেব এবং আমরা সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মেডিকেল রিপোর্ট, এটা আসলে মেডিকেল বোর্ড, তাদের কাছ থেকে সিভিল সার্জন মহোদয় অফিস, সেখান থেকে আমাদের কাছে আসছে। আমরা পেয়েছি পরশুদিন দুপুরবেলায়, এবং পেয়ে এটা আমার কাছে আসার পরে আমি যে মামলার আয়ও তার কাছে আমরা প্রেরণ করেছি। 2 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ভারী বৃষ্টিতে পানি জমে যায় নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, জিইসি সহ বেশ কিছু এলাকায়। সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এলাকাবাসী জানায়, ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। গতরাতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানান, 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাব থাকবে 3 থেকে 4 দিন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হবে। আমরা ইতিমধ্যেই 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এই যে আপনার গভীর নিম্নচাপ আছে, এটা হয়তো আজ রাত নাগাদে এটা উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে, এবং কিন্তু এর প্রভাবটা বেসিক্যালি আরও 3-4 দিন থাকবে। ফেনী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল 5 জনের প্রাণ, আহত হয়েছেন অন্তত 8 জন। সকালে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধ পরিবহনের একটি বাস উল্টে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে বাসটি নোয়াখালী যাচ্ছিল। সিলোনিয়া বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় 2 জন নিহত হয়েছেন। ভোরে কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রাস্তায় বিকল হয়ে পড়া একটি ট্রাককে টেনে নিয়ে যাচ্ছিল আরেকটি ট্রাক। পথে উদ্ধারকারী ট্রাকও বিকল হয়ে পড়লে চালক 2 জন রাস্তায় অন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে মর্গে পাঠায়।
রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবিতে নিখোঁজ 2 ছাত্রকে এখনও পাওয়া যায়নি। সকাল থেকে চলছে সেনাবাহিনী ও ডুবুরি দলের যৌথ উদ্ধার কাজ। গত মঙ্গলবার নানিয়ারচর জগন্নাথ মন্দিরে পূজা দেখে নৌকা যোগে ফিরছিলেন ডিলিশন চাকমা ও জিগেশ দেওয়ান। বাতাসের কবলে পড়ে মহাজনপাড়া এলাকায় যাত্রীসহ ডুবে যায় তাদের বহন করা নৌকাটি। পরে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে 2 জন। সেনাবাহিনী জানিয়েছে নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিকে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কের বালু ব্রিজ সংলগ্ন মাস্তুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মাস্তুল ও পিঙ্ক সিটি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। প্রতিদিন ঝুঁকি নিয়েই সড়ক পার হতে হয় কয়েক হাজার মানুষকে। 1 মাসের মধ্যে মাস্তুল ও পিঙ্ক সিটি এলাকায় ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং আর পুলিশ বক্স না হলে সড়ক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। আমাদের একটু ডিভাইডার দেওয়া হোক, যেন গাড়ি স্লোভাবে আসে এবং যারা পার হয় তারা যেন নিশ্চিন্তে এবং নিরাপদে পার হতে পারে। যারা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালায়, যাদের কারণে এই 300 ফিটে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হয়। আবারও জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র, যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় 252 জনকে। তবে পুলিশ বলছে তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে আদালতে। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান। ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান। সেই মামলার তদন্ত চলছে এখনো। বছর পার হলেও দেখা যায় সায়েদের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে, যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে। তবে সায়েদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে। রফিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। এটা না, আমার ছেলের মামলার বাদে আমি নিজে, আমার ছেলের মামলা নিজে আমি বাদী। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওর মামলা, ওটাও আমি বাদী নিজে। আর সাভারে যে মামলা হয়েছে এটাও আমি নিজে। আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে ভরা। সায়েদ মাহমুদ 20 জুলাই বিকেলের সাভারের গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 19 জুলাই। ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারো কাছে নেই এমন কোনো তথ্য। 19 তারিখে আমাদের আশুলিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। 19 জুলাই ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে, কোনো মৃত্যুর ঘটনা ঘটছে। ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। একজনের মামলা আরেকজন দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে পুলিশ বলছে আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 19 তারিখে তারা অভিযোগ দিয়েছে, কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সাভার থানায়, আমার থানায় নয়। এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি। একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ সায়েদ মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা এলাকার মানুষ। ছেলে গেছে আমার জায়গায় বলতে আমি বুঝতেছি। আমার কথা বলছি, আমার ছেলের জন্য যেন ভালো মানুষ, কোনো ভালো মানুষ যাতে নাকি ইতি না পড়ে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে একাডেমিক সহ প্রশাসনিক সব কাজ। জাতীয়করণ হলেও হয়নি সংস্কার। শিক্ষক সংকট নিয়েই কোনো মতে চলছে পাঠদান। এছাড়া শিক্ষার্থীদের জন্য নেই ক্যান্টিন, ল্যাব, ভালো ক্লাসরুম, লাইব্রেরি সহ কোনো সুযোগ সুবিধা। কলেজের ভেতরেও নিরাপত্তাহীনতায় ভোগেন ছাত্রছাত্রীরা। সমস্যাগুলোর কথা জানিয়েও মিলছে না সমাধান, অভিযোগ কর্তৃপক্ষের। দূর থেকে দেখে পরিত্যক্ত ভবন মনে হলেও পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ এটি। ভাঙাচোরা ক্লাসরুম আর জরাজীর্ণ ভবন। ঝুঁকি নিয়েই ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা।
1966 সালে নির্মিত কলেজটি 2016 সালে জাতীয়করণের পরও দৃশ্যমান সংস্কার তো দূরের কথা, বরং ন্যূনতম একাডেমিক সুযোগ সুবিধাও পাওয়া যায় না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। কলেজ সীমানায় বাউন্ডারি না থাকায় বহিরাগতদের অবাধ চলাফেরায় নিরাপত্তাহীনতার কথাও বলেন শিক্ষার্থীরা। নিরাপদ কমন রুমের অভাবে ছাত্রীরা যত্রতত্র ঘোরাঘুরি করে। আমাদের কলেজটা যদি এরিয়াবদ্ধ থাকে তাইলে আমরা ওই জায়গায় সিকিউরিটি ভালোভাবেই করতে পারবো। ক্যান্টিন না থাকার কারণে আমাদের দূরে যাইয়া ক্লাস টাইমে দূরে যাইতে হয়, ক্যাম্পাসের বাইরে যাইয়া আমাদের খাবার সংগ্রহ করতে হয়। একটা ভবন আছে যেটা হচ্ছে যে কার্যকর, বাদ বাকিগুলো হচ্ছে যে সেখানে ক্লাস নেওয়ার কোনো পরিবেশ নেই। 4000 শিক্ষার্থীর পাঠদানের জন্য নেই পর্যাপ্ত শিক্ষক। শুধু শিক্ষক সংকটই নয়, প্রশাসনিক কাজের জন্য রয়েছে কর্মকর্তা ও কর্মচারী সংকট। কম সংখ্যক জনবল দিয়ে কাজ উঠানো খুবই কষ্টকর এবং দেখা যায় একই ব্যক্তির রূপে কয়েকটা ধরনের কাজ দেওয়া লাগে। আমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের যদি কখনো আসে একদিনে, তাহলে আমাদেরকে মোটামুটি গাছতলায় অথবা মাঠে বসতে হবে তাদেরকে নিয়ে। অধ্যক্ষের দাবি, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার চিঠি দেয়া হয়েছে, তবে পাওয়া যায়নি কোনো বরাদ্দ। কক্ষের কারণে অনেক সময় শ্রেণী কার্যক্রমেরও অনেক হিমশিম খেতে হয়, কারণ নির্ধারিত যে রুমে এটি কোনো শ্রেণীর কার্যক্রম ক্লাস থাকে, সেখানে কোন এক শিক্ষক ক্লাস নিতে গেলে দেখা গেল যে সে আর এক শিক্ষক ক্লাস নিচ্ছে। তা এই ব্যাপারেও মন্ত্রণালয়ে জানানো হয়েছে। ধাপে ধাপে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে জানালেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। বাউফল বা আদার্স আরো কত কিছু সরকারি আছে, তাই না? তো সেইটার এখন কোন পর্যায়ে আছে, তো এটাকে আমাকে যদি করতে হয় তাহলে বিশ্লেষণ করতে হলে আমাকে বেশ কিছু ডাটা বিশ্লেষণ করেই দেখতে হবে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকত আর রাঙামাটিতে। ছুটি শুরু হয় সরগরম দর্শনীয় সব স্থান, ছোট বড় সব হোটেল, মোটেল, কটেজ পরিপূর্ণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে, কেউ যাচ্ছেন সৈকতে, কেউ পাহাড়, নদী, হ্রদের মিতালি উপভোগে। পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে টহল। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা এই 3 পয়েন্টেই পর্যটক সমাগমে মুখর। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ প্রিয় মানুষ। ইনানি, হিমছড়িও ছুটছেন অনেকে। সব মিলে আমাদের কাছে মনে হয়েছে বৃষ্টির ওয়েদারটা আমাদের জন্য বেস্ট। আমরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছি। সমুদ্র সৈকত অবভিয়াসলি, দেন সি ফুড, এগুলো অনেক ভালো লাগে। বিপজ্জনক এলাকাগুলোতে লাল পতাকা দিয়ে রেখেছে এবং সেই জায়গায় পর্যটকদের নামতে নিষেধ করছে। তবে পর্যটকদের চাপে সৃষ্ট আবাসন সংকট এবং সৈকতের অপরিচ্ছন্নতা, অসচেতনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। সৈকতের যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে। ময়লা আবর্জনা, সেই জিনিসগুলো কর্তৃপক্ষের আরেকটু নজর দেওয়া উচিত। এত কষ্ট পাইছে হোটেল খুঁজে বার করা, আর অন্যরা যারা আসছে ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে, ওরা যে কি অবস্থা আছে। লম্বা ছুটিতে পাহাড়েও বেড়েছে পর্যটক সমাগম। বিশেষ করে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক আর কাপ্তাই হ্রদের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। বোট নিয়ে এই দ্বীপগুলোতে ঘুরে দেখতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগছে। 2 দিন বেড়ালাম, আমাদের খুবই ভালো লাগছে এবং পরিবারের সবাই উচ্ছ্বসিত। মন ছুঁয়ে যাচ্ছে, কি বলবো, ভাষাই পাচ্ছি না, খুব ভালো লাগতেছে। এই জায়গা আগে দেখিনি, অনেক ভালো লেগেছে। কক্সবাজারের মতো রাঙ্গামাটির হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজও পরিপূর্ণ। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও চাঙ্গা। যেহেতু পর্যটন মৌসুম শুরু হবে, আমাদের বুকিং প্রায় 100% হয়ে যেতে পারে। 2-3 মাসে যে ব্যবসার ক্ষতি বা এইগুলো পোষানোর চেষ্টা করতেছি। টুরিস্ট আসার জন্য সবাই যেন রাঙ্গামাটিতে একটা ভালো কিছু উদ্যোগ নেয়। পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। জেলা পুলিশ, অন্যান্য যে সকল পুলিশ ইউনিট আছে, নৌ পুলিশ সহ আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, সেনাবাহিনী আছে, জেলা প্রশাসন আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। এই সময়ের মধ্যে বহু হামলা চালনা এবং আক্রমণ মোকাবেলার পর আলোচনায় সংগঠনটির বর্তমান অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, বড় পরিসরে তাদের প্রতিরোধ ক্ষমতা কমলেও কৌশলগত আক্রমণ, ছোট ইউনিটে দ্রুত হামলা চালানো, সামাজিক মাধ্যমে তথ্য যুদ্ধ চালানো এবং গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে অবস্থান
পাকাপোক্ত করার কারণে এখনও শক্তিশালী হামাস। আগামী 7 অক্টোবর পূর্ণ হবে ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের 2 বছর। এই সময়ের মধ্যে কতখানি কমানো গেছে গোষ্ঠীটির সক্ষমতা, কতটুকু বদলেছে তাদের কৌশল, এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে হামাস এখন আরও কৌশলী ও নমনীয়। ছোট ছোট ইউনিটে মর্টার বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়ে দ্রুত সরে যায় তারা। বড় পরিসরে প্রতিরোধ করার ক্ষমতা কমে এলেও কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি, মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে তথ্যযুদ্ধেও সক্রিয় হামাস। ফলে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি। হামাসের সৈন্য সংখ্যা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাদের অপারেশনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা দল নিজেরা করছে, তাও নিশ্চিত নয় কেউ। হামাসের ঠিক কতজন যোদ্ধা আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনুমান করা হয় প্রায় 30,000 পর্যন্ত হতে পারে। তবে এ ধরনের গোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণ সবসময় কঠিন। এখন প্রশ্ন থেকেই যায়, হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব? বিশ্লেষকরা বলছেন, তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব। কারণ হামাস কেবল একটি সামরিক সংগঠন নয়, গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে গেঁথে আছে গোষ্ঠীটি। হামাস মূলত একটি রাজনৈতিক আন্দোলন। গাজায় ক্ষমতা নেয়ার পর তাদের সদস্য সংখ্যা, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে। এখন উপত্যকার নিরাপত্তা বাহিনী ও হামাসের মধ্যে পার্থক্য বোঝা কঠিন, কারণ হামাসের সদস্যরাই পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে আছে। বিশেষজ্ঞরা মনে করেন, শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা গেলেও স্থানীয় সমর্থন, ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও পুনর্গঠনের সক্ষমতা প্রতিবার আরও শক্তিশালী রূপে ফিরিয়ে আনে হামাসকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আবারও কাতারে হামলা হলে দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে জবাব দেবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশ কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় এমন নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাহী আদেশটিতে সই করেন তিনি। এতে প্রতিশ্রুতি দেয়া হয়, দোহা আবারও আক্রমণের শিকার হলে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। গেল মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, যাতে দেশটির এক নিরাপত্তা কর্মী সহ প্রাণ যায় 6 জনের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটির অবস্থান কাতারে। বলাই বাহুল্য, অঞ্চলটিতে ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দোহা। শেষ করছি দুপুরের বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা চলছে। বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতি। দেবী বিদায়ের দিন সিঁদুর খেলায় মেতে উঠেছেন ভক্তরা। মায়ের কাছে শেষ মুহূর্তে প্রার্থনা যেন আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারি। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব। পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। বাধা টপকে গাজার জলসীমায় ঢুকেছে সুমুদ ফ্লোটিলার একটি ত্রাণবাহী জাহাজ। বাকিগুলো ঠেকাতে বেপরোয়া ইসরায়েল। 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মী আটক। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। স্বাভাবিক হয়ে আসছে জেলার পরিস্থিতি। সদর ও গুইমারার 144 ধারা বহাল। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ব্যাহত যান চলাচল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।